ঋগ্বেদ সামবেদ পড়েছি এবং অথর্ববেদ হচ্ছে 20টা ভাগে বিভক্ত। সামবেদে সেরকম কোনো ভাগ পাইনি, অথর্ববেদ হচ্ছে এখানে কটা 20টা। তাহলে দেখো ঋগ্বেদ কটা 10টা, সামবেদ পাইনি, অথর্ববেদ 20টা, এবং 20টার মধ্যে কতগুলো স্তোত্র আছে 711টা। তাহলে প্রথমটার ক্ষেত্রে কত হলো 1028, তারপরটা হলো 1810, তারপরটা হলো 711। ঠিক আছে, এইগুলো কিন্তু ভালো করে মুখস্থ করতে হবে। ঋক সাম যজুর অথর্ব, এটা ঋক সাম যজুর অথর্ব, তাই তো? এটা একটা গ্যাপ দিয়ে 711, যাই হোক। আচ্ছা, এখানে কতগুলো আবার কোয়েশ্চেনে একটু চলে আসি, যেগুলো পরীক্ষায় খুব আসে। যেমন এই কথাটা কোথায় মেনশন করা আছে, ওয়ার বিগিনস ইন দ্য মাইন্ডস অফ মেন, এটা মেনশন করা আছে অথর্ববেদের মধ্যে। ওয়ার বিগিনস, এখানে কোয়েশ্চেন গুলো একটু খাপছাড়া খাপছাড়া মনে হতে পারে, কিন্তু মানে ওই যে বললাম, আমি যদি এখন পুরো বেদটা পড়তে যাই তাহলে সেখান থেকে হাজার হাজার কোয়েশ্চেন বেরিয়ে যাবে, কিন্তু আমার অত পড়ে কাজ নেই। আমাকে জাস্ট পরীক্ষায় আমার যেগুলো লাগবে বা যেগুলো এসেছে সেগুলো পড়তে হবে, পুরোটা আমার পড়ার দরকার নেই। মানে এগুলো একটু কি, যেগুলো হট টপিক, যেগুলো আমরা শুনতে পাই, সেই জিনিসগুলো থেকে কোয়েশ্চেন দিয়েছে। ওয়ার বিগিনস ইন দ্য মাইন্ডস অফ মেন, এই যে কথাটা সেটা মেনশন করা আছে কোথায় না অথর্ববেদে মেনশন করা আছে। ঠিক আছে, আচ্ছা, এই এই যে বেদিক রিলিজন বা বৈদিক যে ধর্ম, সেই ব্যাপারটার পরে পরবর্তী ক্ষেত্রে হিন্দুদের মধ্যে যেটা সবচেয়ে উল্লেখযোগ্য সেটা হচ্ছে ভগবতিজম। ভগবতিজম সেখানে কার কোন দেবতার পুজো করা হয়? ভগবতিজমে কিন্তু শ্রীকৃষ্ণের পুজো করা হয়। ঠিক আছে, এই যে দেখো নেক্সট 46 পয়েন্ট নাম্বার 46 কি বলছে, ভগবতিজম রেফার্স টু দ্য ওয়ার্শিপ অফ লর্ড কৃষ্ণ। অর্থাৎ বৈদিক সাহিত্য যেটা, সেটা কিন্তু সম্পূর্ণরূপে হিন্দুদের ব্যাপার, মানে হিন্দু ধর্মের একটা সাহিত্য বলতে পারো বা যাই কিছু, হিন্দু ধর্ম রিলেটেড। আর পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা পাই ভগবতিজম, এবং সেখানে শ্রীকৃষ্ণের কথা আমরা পাই। বৈষ্ণবিজম লেটার ডেভেলপমেন্ট অফ ভগবতিজমের পরে যেটা আসে সেটা হচ্ছে বৈষ্ণবিজম, এবং সেখানে হচ্ছে বিষ্ণু অ্যান্ড হিজ ইনকার্নেশন। ঠিক আছে, সেখানে বিষ্ণু দেবতা সম্পর্কে জানতে পারি। আচ্ছা, একটা আমাকে বলো যে এই যে আমরা বৈষ্ণব ধর্ম বলি, বৈষ্ণব, ঠিক আছে, বৈষ্ণব ধর্ম কিসের পূজা করে, এই জিনিসটা বলো। বৈষ্ণব ধর্ম কিসের পূজা করে? কৃষ্ণের তো। রাধা কৃষ্ণের পূজা করে। ঠিক আছে, এই বৈষ্ণবের আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে সিম্পল বৈষ্ণব, আর একটাকে বলা হয় রামাত, রামাত বৈষ্ণব। এই রামাত বৈষ্ণব কিন্তু রাধা কৃষ্ণের পূজা করে না, এরা হচ্ছে সবসময় কি, রাম সীতা। এমনি বৈষ্ণব ধর্ম যেমন রাধা কৃষ্ণের পূজা করে বা তাদেরকে তাদেরকে প্রাধান্য দেওয়া হয়, ঠিক এখানে তেমনি রাম সীতাকে প্রাধান্য দেওয়া হয়। ঠিক আছে, রামাত বৈষ্ণব। তাহলে এই এই দুটো কিন্তু পার্ট। তাহলে যাই হোক, এইখানে যে বৈষ্ণবিজম সেই ব্যাপারটা বিষ্ণু, হ্যাঁ তার। আচ্ছা, তারপরে দেখো যে নাম্বার অফ টাইমস দ্য ওয়ার্ড বর্ণ, বর্ণ সম্পর্কে কতবার আছে, কতবার কথা উল্লেখ আছে না? দেখো এখানে বলছে বর্ণের কোনো উল্লেখ নেই। এই যে আমরা বললাম চতুর্বর্ণের কথা, ঠিক আছে, সেই বর্ণের কিন্তু কোনো উল্লেখ পাওয়া যায় না। 4 ক্লাসেস ঠিক আছে, কিন্তু সেখানে চতুর্বর্ণ বলে কোনো কথা নেই বা বর্ণ বলে কোনো কথা নেই। এটা সেই অনেকটা এরকম হলো যে কনস্টিটিউশনে একটা কথা আছে যে বাজেট কথাটা উল্লেখ কোথায় আছে কনস্টিটিউশনে, কনস্টিটিউশনে বাজেট কথাটা কি উল্লেখ আছে? আমার উত্তর হবে কি, বাজেট কথাটার উল্লেখ নেই, কিন্তু বাজেটের একটা পরিবর্ত কথা ইউজ করা হয়, সেটা হচ্ছে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। ঠিক এখানেও তেমনি যে আমরা দেখতে পাচ্ছি ঋগ্বেদের একটা মন্ডলে সেখানে চতুর্বর্ণ সম্পর্কে কথা বলছে, 4 ক্লাসেস অফ দ্য সোসাইটি, কিন্তু সেখানে পার্টিকুলার বর্ণ কথাটার কিন্তু কোনো উল্লেখ। তাহলে এটা পরীক্ষায় প্রশ্ন এসেছিল কি কারণে, যাতে ইচ্ছা করে ভুল করে। কারণ যখনই বলবে বর্ণের কথাটা কতবার উল্লেখ আছে, সে তো জানবে যে উল্লেখ আছেই,
কারণ সেখানে চতুর্বর্ণের কথা আছে, তাহলে বর্ণ উল্লেখ থাকতে হবে, কিন্তু বর্ণ বলে কোনো পার্টিকুলার ওয়ার্ড ওখানে মেনশন করা নেই। ঠিক আছে? ইন দ্য আর্লি বেদিক the Varna system was based on occupation ঠিক আছে, বর্ণ অকুপেশন অনুযায়ী হতো। the main characteristic of the later Vedic হচ্ছে কাস্ট সিস্টেম। অকুপেশন অনুযায়ী কি করে হতো একটুখানি আমি যদি বলি, বর্ণ প্রথা, যেমন তোমরা জজমানি সিস্টেম পড়েছো? জজমানি সিস্টেম, কারো জজমানি সিস্টেম সম্পর্কে আইডিয়া আছে? একটুখানি যদি পিছিয়ে আমরা মা বাবা কাকা এদের কাছ থেকে যদি যারা দেশে থাকতো তাদের একটু যদি গল্প শুনি, তাহলে দেখতে পাবে যে কোনো একজন বাড়িতে সেখানে কে পুজো করবে, সেই বাড়িতে কে পুজো করবে সেই ব্যক্তিটা কিন্তু একটি নির্দিষ্ট ব্যক্তি। ঠিক আছে? সেই বাড়িতে গরুর জন্য যে খড় কাটে সেই ব্যক্তিটা কিন্তু ফিক্সড। ঠিক আছে? ওই ব্যক্তি আমাদের বাড়িতে গরুর জন্য খড় কেটে দিয়ে যাবে। আমাদের বাড়িতে যে মানে চুল কাটা হোক, দাড়ি কাটা হোক, সেই জিনিসগুলো যে করবে অর্থাৎ নাপিত, সে কিন্তু ফিক্সড। ঠিক আছে? তাহলে সেই বাড়িতে বিভিন্ন ধরনের প্রফেশনের ব্যক্তি কিন্তু ফিক্সড, এবং এই যে প্রফেশনের ব্যক্তি ফিক্সড, তাদেরকে পেমেন্ট করা হতো সবসময় কিন্তু টাকা পয়সার মাধ্যমে নয়। এবং সবসময় কেন বলবো, মানে একটু যদি অতীতের কথা ভাবি, টাকা পয়সা তাদের পেমেন্টই করা হতো, তাদেরকে পেমেন্ট করা হতো ইন টার্মস অফ গুডস। অর্থাৎ দেখা গেল যে একটা নাপিত সারা বছর একটা বাড়িতে যতজন চুল কাটে বা দাড়ি কাটে তাদের কেটে দিয়ে চলে গেল, এবং দেখা গেল বছরের শেষে তাকে এত বস্তা ধান দেওয়া হচ্ছে, কি বছরে তাকে এতগুলো শাড়ি দেওয়া হচ্ছে, ঠিক আছে, কি জামা কাপড় দেওয়া হচ্ছে। তাহলে এইভাবে সম্পর্কটা কিন্তু ছিল, মানে এটা কি বলা হচ্ছে জজমানি সিস্টেম। অর্থাৎ এই যে প্রফেশনের ভিত্তিতে কিন্তু সমাজের যে মানে জাতিভেদ প্রথা যেটা ছিল সেটা কিন্তু এইভাবে বিভক্ত ছিল। ঠিক আছে? এবং সেখানে সবার উপরে ছিল কিন্তু পুরোহিত। অর্থাৎ বাড়িতে পুরোহিত আসছে মানে তাকে একটা বিশাল সম্মান দিতে হবে, আর বাড়িতে নাপিত আসছে মানে তাকে অতটা সম্মান না দিলেও চলবে। অর্থাৎ এখানেই একটা ভেদাভেদ হয়েছে। অর্থাৎ উঁচু জাত নিচু জাত এই যে ব্যাপারগুলো সেটা তার কিন্তু প্রফেশনের সাথে ডিপেন্ড। বা আমি বলছি একজন শিক্ষক বাড়িতে পড়াতে আসছে, এখানেও তেমনি যে বাড়িতে যে ছেলে মেয়ে আছে তাদেরকে একজন শিক্ষকই পড়াবে, এরকম নয় যে ডিফারেন্ট ছেলে মেয়ের জন্য। তখন ওরকম ছিল না, তখন ওই একজন শিক্ষকই ক্লাস 1 থেকে ক্লাস 10 অব্দি পড়িয়ে দিতে পারত। ঠিক আছে? অর্থাৎ উনি যতদিন পড়বে 1 থেকে 10 অব্দি উনিই পড়াবে, এই ব্যাপারটা কিন্তু ছিল। অর্থাৎ তার প্রফেশনের উপর ডিপেন্ড করে কিন্তু সেখানে একটা আমি কি দেখতে পাচ্ছি, জাতিভেদ প্রথা দেখতে পাচ্ছি। ঠিক আছে? তাহলে এই জন্য বলছি ইন দ্য আর্লি ভেদিক দ্য বর্ণ সিস্টেম ওয়াজ বেসড অন অকুপেশন। ঠিক আছে? আচ্ছা, একটু আগে আমরা পড়ছিলাম যে ঋগ্বেদের 9th পার্টটা কি রিলেটেড বলো এবার। 8, 9, 10 কি আছে একটুখানি বলো সবাই দেখি, পরপর 9 তিনটে পার্টে বলবে। কি সোমাদেবী এরকম কিছু একটা? হ্যাঁ, সোমা দেবী। হ্যাঁ, তাহলে সোমা সেই দেবী। একদম। তাহলে এই সোমা দেবী কে? এই সোমা দেবী হচ্ছে, দেখো পয়েন্ট নাম্বার 52 তে চলে আসো। পয়েন্ট নাম্বার 52 বলছে যে সোর্স অফ দ্য সোমা ড্রিঙ্ক। ফার্স্টে হচ্ছে সোমা হচ্ছে একজন দেবী, যেটা হচ্ছে দ্য গড অফ ড্রিঙ্ক। ঠিক আছে? দ্য 9th মন্ডল অফ ঋগ্বেদা ইজ ডিভোটেড টু সোমা। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে যে সোমা দেবীকে উৎসর্গ করা হয়েছে ঋগ্বেদের কোন মন্ডলটা? নবম মন্ডল তার নামে উৎসর্গ করা হয়েছে। তাহলে এখানে বলছে দেখো সোর্স অফ সোমা ড্রিঙ্ক, এই যে এই পানীয়টার এই উৎসটা কোথায়? এই উৎসটা হচ্ছে মুজাভান। এই মুজাভানকে যদি একটুখানি দেখো, ওয়ান অফ দ্য পিক অফ হিমালয়া, ওয়ান অফ দ্য পিক অফ হিমাভান। হিমাভান মানে তখনকার হিমালয় পাহাড়ের নাম ছিল হিমাভান, এবং হিমাভান্তের একটা পিক সে হচ্ছে মুজাভান।
সেখান থেকে কিন্তু সোমা ড্রিঙ্কের উৎস। বোঝা গেল? তাহলে এখনকার সাথে একটুখানি রিলেট করো। এখন হিমালয়ের সর্বোচ্চ পিক কি? আমি বলতে পারি হিমালয়ের সর্বোচ্চ পিক হচ্ছে মাউন্ট এভারেস্ট, তাই তো? তাহলে মাউন্ট এভারেস্ট এই যে মুজাভান যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। তাহলে মাউন্ট এভারেস্ট থেকে কোনো একটা জিনিসের উৎস কোনটার? না, এই সোমা ড্রিঙ্কের উৎস। মানে এখনকার অনেকটা জিনিসটা এরকম শোনায় যে যেমন গঙ্গা নদীর উৎস হয় গঙ্গোত্রী হিমবাহ থেকে, ঠিক তেমনি মুজাভান থেকে উৎস হচ্ছে ওই সোমা ড্রিঙ্ক। ঠিক আছে? সোমা হচ্ছে একটা দেবীর নাম। সেই দেবী ঋগ্বেদের নবম মন্ডল সেই দেবীকে উৎসর্গ করা হয়েছে, অর্থাৎ সেই দেবী সম্পর্কে তুমি জানতে পারো। ঠিক আছে? আচ্ছা, একটু আগে বলছিলাম যে কোন কোন দেবতা এখানে প্রায়োরিটি পেয়েছে, তাহলে সেইখানের লিস্ট অনুযায়ী কি হবে? ফার্স্ট ইম্পর্টেন্ট গড হচ্ছে ইন্দ্র, সেকেন্ড ইম্পর্টেন্ট গড হচ্ছে অগ্নি, এবং থার্ড হচ্ছে বরুণা। কিন্তু প্রত্যেকেরই একটা নিজস্ব ব্যাপার ছিল। কি ব্যাপার? না দেখো, এইখানে দেবদেবীর গুলো বিভিন্ন নাম দেওয়া হচ্ছে। কিরকম? যেমন ইন্দ্রকে বলা হচ্ছে ব্রেকার অফ ফোর্ট বা দুর্গ ভঙ্গকারী। ঠিক আছে? জাস্ট এখান থেকে একটা কোয়েশ্চেন করব যে আইডল ব্রেকার কে? বলো। আলাউদ্দিন খিলজি। কে বললে এটা? ফিরোজ শাহ তুগলক। এত সুলতানেট পড়ানোর পরেই হলো? না না, কুতুবউদ্দিন আইবক, ফিরোজ শাহ মূর্তি ভঙ্গকারী। কুতুবউদ্দিন আইবক, খুব ভুলে গেছি। কুতুবউদ্দিন আইবক, মূর্তি ভঙ্গকারী, সরি। কুতুবউদ্দিন আইবক আইডল ব্রেকার? স্যার ফিরোজ শাহ তুগলক। মামুদ। সুলতান মামুদ। ঠিক, সুলতান মামুদ। ইস, কি ঠিক আছে, অবস্থা। যাকে বাদশিকান বলা হয়েছে, বাদশিকান বা মূর্তি ভঙ্গকারী। হ্যাঁ, হ্যাঁ, বাদশিকা স্যার, বা মূর্তি ভঙ্গকারী। রাইট। হঠাৎ করে ধরেছেন তো, ওই জন্য গুলিয়ে হ্যাঁ। ফেলেছি, এটা কমন ছিল। আচ্ছা, আমি জাস্ট এখানে মানে রিলেট করার চেষ্টা করছি আছি। তাহলে এখানে ব্রেকার অফ ফোর্ট, এটা ফোর্ট মানে দুর্গ ভঙ্গকারী, তাই তো? ব্রেকার অফ ফোর্ট সেটা এখানে ইন্দ্র দেবতাকে বলা হচ্ছে, এবং ইন্দ্রকে বলা হচ্ছে যুদ্ধের দেবতা, ওয়ার গড। ঠিক আছে? আচ্ছা, ইন্দ্রকে আর কি কি হিসাবে কনসিডার করা হচ্ছে? না, একটা হচ্ছে দেখো মাগাভান। মাগাভান মানে হচ্ছে ডিস্ট্রিবিউটিং গিফটস, মানে উপহার দিত, সেই জন্য তাকে মাগাভান বলা হচ্ছে। আর ভৃত্য হননকারী, ভৃত্য মানে হচ্ছে যারা দাস আর কি, তাদের হননকারী বলে তার নাম হতো ভৃত্রহান। এই কথাটা, সেটাও কিন্তু ইন্দ্র। তাহলে ভালো কাজও করছে, খারাপ কাজও করছে, তাই তো? মানে যুদ্ধ করতে হবে, কোন কোন দেবতাকে স্মরণ করব? ইন্দ্রকে স্মরণ করব। হ্যাঁ, কোনো কিছু ধ্বংসের কাজ বা ভাঙার কাজ, এই দুর্গ ভঙ্গ করছে কে? ইন্দ্র। ঠিক আছে? আবার সে উপহার দান করছে, আবার ভৃত্যকে হনন করছে, মানে ভালো খারাপ সব মিশে আছে, সব হচ্ছে ইন্দ্র। আচ্ছা, এই যে আমরা বললাম ইন্দ্র, যদি অর্ডারটা আমরা দেখি ইন্দ্র, অগ্নি, বরুণ, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ডিভিনিটি, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে মোস্ট ইম্পর্টেন্ট ডিভিনিটি অফ ঋগ্বেদা, সেটা হচ্ছে কিন্তু বরুণা সেটা। এটা কিন্তু ভালো করে খেয়াল রাখবে, পরীক্ষায় অনেক সময় গুলিয়ে যায় প্রশ্নটা, যে মোস্ট ইম্পর্টেন্ট ডিভিনিটি অফ ঋগ্বেদা, মনে হবে যে ইন্দ্র তো 1 নম্বর দেবতা, তাহলে ইন্দ্রই হবে উত্তর, কিন্তু আমাদের তখন উত্তরটা ভুল হয়ে যাবে। মোস্ট ইম্পর্টেন্ট ডিভিনিটি বললে সেখানে উত্তর হবে কিন্তু বরুণা। কারণ সোজা কথায় বলতে গেলে যে অনেক সময় হয় না যে একটা দেবতার তার ক্রিয়াকর্মের উপর ডিপেন্ড করে তাকে আমরা ইম্পর্টেন্স দিই, আবার অনেক সময় তার পপুলারিটির উপর ডিপেন্ড করে তারকে ইম্পর্টেন্স দেওয়া হয়। তাহলে এখানে বরুণার বেশ কিছু কোয়ালিটি ছিল, তার জন্য তাকে ইম্পর্টেন্ট বলা হচ্ছে, কিন্তু মানুষের কাছে যে সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেড ছিল সেটা হচ্ছে ইন্দ্র। ঠিক আছে? আচ্ছা, ইন দ্য ঋগ্বেদিক পিরিয়ড দ্য গড ডেসক্রাইবস অ্যাজ গেস্ট অগ্নি। দ্য ঋগ্বেদিক পিরিয়ড দ্য গড ডেসক্রাইব অ্যাজ গেস্ট, মানে তাকে অতিথি হিসাবে বলা হয়েছে। অতিথি হিসাবে কাকে বলা হয়েছে? অগ্নিকে বলা হয়েছে। কেন বলছে একটুখানি বলি, যে
বলা হতো যে আগেকার দিনে যে যাগ মানে যজ্ঞ হতো, সেই যজ্ঞ হওয়ার সময় মানে ধোঁয়াটা, যজ্ঞের যে ধোঁয়া, সেই ধোঁয়াটা কুণ্ডলী আকারে চলে যেত উপরের দিকে। তো তখনকার মানুষ কল্পনা করত যে এইটা হচ্ছে, এই যে ধোঁয়াটা উপরে চলে যাচ্ছে, এটা কোথাও না কোথাও মানুষের সাথে ভগবানের একটা কানেকশন করাচ্ছে, মানে কানেক্ট করাচ্ছে কোথাও একটা। ঠিক আছে, মানে আমরা এখানে যজ্ঞ করছি, যজ্ঞ করি কি জন্য? ভগবানের উদ্দেশ্যে যজ্ঞ করি। যে আমার সাপোজ কেউ হয়তো কোনো একটা ভালো সাফল্য পেলো, তারপরেও যজ্ঞ করে, আবার হয়তো ভবিষ্যতে কোনো একটা সাফল্য কামনা করেও যজ্ঞ করে। তাহলে যাই হোক, আমরা সেই যজ্ঞের মাধ্যমে ভগবানকে স্মরণ করি। তাহলে ওরা ভাবতো যে এই যজ্ঞের যে ধোঁয়াটা বেরোচ্ছে, সেই ধোঁয়াটা যেহেতু উপরে উঠে যাচ্ছে, সেটাই কোথাও না কোথাও একটা মানুষ এবং ভগবানের মধ্যে যে কানেকশন, সেটাকে বজায় রাখছে। ঠিক আছে, বা কানেক্ট করছে, এই জিনিসটা ভাবা হতো। যার জন্য বলা হচ্ছে, দেখো, দ্য মিডিয়েটার বিটুইন ম্যান অ্যান্ড গড, এই কথাটার জন্যই বলা হচ্ছে দ্য মিডিয়েটার, মানে মধ্যস্থকারী। দ্য মিডিয়েটার বিটুইন ম্যান অ্যান্ড গড হচ্ছে অগ্নি। অর্থাৎ যজ্ঞ করতে গেলে আমাকে আগুন জ্বালতে হবে, সেই আগুন থেকে ধোঁয়া বেরোবে, সেই ধোঁয়াটা উপরে ভগবানের কাছে পৌঁছাবে। তাহলে সেখানেই কোথাও না কোথাও মানে অগ্নি সেখানে মিডিয়েটর হিসেবে কাজ করছে। আচ্ছা, এখানে কতগুলো দেবদেবীর নাম মনে রাখতে হবে এবং সেগুলো কি সংক্রান্ত সেগুলো মনে রাখতে হবে। যেমন হচ্ছে, দেখো, দ্য গড অফ অ্যানিমেল ডিউরিং লেটার বেদিক, রুদ্র। দ্য গড অফ স্টর্ম, ঝড়, তাই তো, বা সন অফ রুদ্র, কে? মারুত। টুইন গডস অফ ওয়ার অ্যান্ড ফার্টিলিটি, সেটা হচ্ছে অশ্বিন। টুইন গডস অফ ওয়ার মানে এখানে যুদ্ধের দেবতা বলা হচ্ছে। একটা যুদ্ধের দেবতা আমরা অলরেডি পেয়েছি, সেটা হচ্ছে ইন্দ্র, একাকী যুদ্ধের দেবতা। আর একটা হচ্ছে ফার্টিলিটি, অর্থাৎ এই যে সন্তান প্রসব হবে, সেটা হচ্ছে অশ্বিন। দ্য গড অফ স্কাই অ্যান্ড ওয়াটার, সেটা হচ্ছে বরুণা। দ্য গড অফ প্লান্ট অর কিং অফ গডস, সেটা হচ্ছে সোমা। ঠিক আছে, আবার গড অফ ড্রিঙ্ক হিসেবে আমরা সোমাকে পেয়েছি। ঠিক আছে, এগুলো একটু মনে রাখতে হবে কিন্তু। মাদার অফ গডস বা গডেস অফ ইটার্নিটি, সেটা হচ্ছে অদিতি। মাদার অফ গডস হচ্ছে অদিতি। আচ্ছা, এখানে একটুখানি বলে দিই যে অনেক সময় আমাদের যেটা হয় যে বেনিফিশিয়েন্ট এনার্জি মিত্র, গড অফ কসমিক অর্ডার, এই জিনিসটা আছে খুব। গড অফ কসমিক অর্ডার, এটা বরুণা। ঠিক আছে, এইখানে এই জিনিসগুলো কিছু মানে একটুখানি মনে রাখতে হবে। এই পুরো জিনিসটা এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। তার মধ্যে যেগুলো আসে সবচেয়ে বেশি, সেগুলো হচ্ছে তোমার যেগুলো নামি নামি আর কি, মানে বরুণ, ইন্দ্র, অগ্নি, তারপর অদিতি আসে। এই জিনিসগুলো কিন্তু আসে। আচ্ছা, পয়েন্ট নাম্বার 71 বলছে, দেখো, গড নট ওয়ার্শিপ ডিউরিং দ্য টাইম অফ ঋগ্বেদিক আরিয়ান্স ওয়াজ শিবা। অর্থাৎ আমি একটু আগে বললাম যে এখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের কোনো স্থান ছিল না। শুধুমাত্র কাদের ছিল? মানে তিনটে মেন দেবতা ছিল, হচ্ছে ইন্দ্র, অগ্নি এবং বরুণ। আচ্ছা, বৈদিক সাহিত্য যখন লেখা হচ্ছে, সেখানে বেশ কিছু মানে আমরা প্রাচীন যুগের বেশ কিছু সাহিত্য সম্পদ যেগুলো, এবং সেগুলোর অথারকে আমাকে একটুখানি মনে রাখতে হবে, বা এগুলো পরীক্ষায় তোমরা দেখেছো খুবই আসে। ঠিক আছে, সেরকম একটা লিস্ট এখানে করা হয়েছে। ঠিক আছে, সেগুলো যদি একটু দেখো। দেখো, মিতাক্ষরা রচয়িতাকে? মিতাক্ষরা হচ্ছে বিজ্ঞানেশ্বর। অর্থশাস্ত্রকে রচনা করেছিলেন কৌটিল্য। মুদ্রা রাক্ষসকে রচনা করেছে বিশাক্ত। অষ্টাধ্যায়ী, অষ্টাধ্যায়ী মানে হচ্ছে গ্রামার বুক, সেটা মানে পরীক্ষায় প্রশ্ন আসে যে অষ্টাধ্যায়ীটা কি রিলেটেড, সেটা রচনা করেছে পাণিনি। তারপর মহাভাষ্য, এটাও একটা গ্রামার বুক, রচনা করেছে পতঞ্জলি। তারপর এটা অতটা আসে না, এটা হচ্ছে প্রকৃতা প্রকাশক, এটা অতটা আসে না, বড় উচিত। নিচেরটা খুব একটা আসে না, কিন্তু উপরের পাঁচটা কিন্তু ইম্পর্টেন্ট, উপরের পাঁচটা ভালো করে পড়বে। আচ্ছা, আগেকার দিনে আমরা যে সমস্ত এখন সিন্ধুর উপনদী যেগুলো পাই, হ্যাঁ, সিন্ধুর উপনদী যেগুলো পাই, সেগুলো কিন্তু আগে অন্য নাম ছিল। দেখতে পাচ্ছ, রবি, চেনাব, ঝেলাম, বিয়াস, সাতলেজ,
হ্যাঁ, আসলে আমরা অর্ডারটা এইভাবে মনে রাখি, ঝেলাম, চেনাব, রবি, বিয়াস, সাতলেজ। কেন মনে রাখি ঝেলাম, চেনাব, রবি, বিয়াস, সাতলেজ? কেন মনে রাখি? এটা হচ্ছে ফ্রম নর্থ টু সাউথ, এটা আমরা মনে রাখতে হবে। তার মধ্যে দেখো এই রবি এবং চেনাব, মানে এই দুটো কিন্তু আমাদের পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। আগের নামগুলো, মানে রবির আগের নাম ছিল পারসনি এবং চেনাবের আগের নাম ছিল অসিকিনি। এই দুটো পরীক্ষায় কিন্তু আসে। ঝেলামের নাম যে বিতস্তা, সেটা তোমরা বাংলা করলেই পেয়ে যাও। বিয়াস যে বিপাশা, সেটাও পেয়ে যাও। আর সাতলেজ যে শতদ্রু, এখানে হবে শতদ্রু, সেটাও তোমরা বাংলা করলে পেয়ে যাও। অতএব এই তিনটে খুব একটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু রবি চেনাবটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, আসে এখানে ব্যাটেল অফ 10 কিংস, অর্থাৎ 10 রাজার মধ্যে একটা যুদ্ধের কথা জানতে পারা যায়। 10 রাজার মধ্যে যুদ্ধ হয়েছিল এবং সেটা কোন নদীর তীরে হয়েছিল সেটাও জানতে পারা যায়, রাবি নদীর তীরে। এখানের সাথে আরেকটা জিনিস আমি রিলেট করছি। ভারতের জাতীয় সংগ্রাম, সবাই বলবে কিন্তু ভারতের জাতীয় সংগ্রামে 1929-এর 31 ডিসেম্বর রাত 12টার পরে, রাত 12টার সময় বা তারপরে ত্রিবর্ণ পতাকা উত্তোলিত করা হয় এবং সেটা উত্তোলন করেছিলেন কে? জওহরলাল নেহরু এবং তার সঙ্গী সাথীরা। তাহলে এই যে ত্রিবর্ণ পতাকাটা প্রথম উত্তোলন করা হয়েছিল, সেটা কোন নদীর তীরে করা হয়েছিল? রাভি নদীর তীরে। একদম। এই জিনিসটাকে আমি ওই জন্য রিলেট করলাম। 1929-এ 31 ডিসেম্বর রাত 12টার সময় ত্রিবর্ণ পতাকা উত্তোলন করা হচ্ছে এবং 1930 সালের 26 জানুয়ারি, 1930 সালের 26 জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে। ঠিক আছে? তাহলে প্রথমটা হচ্ছে রাবি নদীর তীরে। সেই জন্য আমি এখানে 10 রাজার যুদ্ধ কিন্তু রাবি নদীর তীরে। ঠিক আছে? তাহলে এটা কাদের মধ্যে হয়েছিল না, তখন বেশ কিছু তখনকার দিনে উপজাতি ছিল। ঠিক আছে? তাহলে এইটা দেখো, এবং সেই উপজাতিদের মধ্যে যুদ্ধ লেগে থাকতো, মানে শ্রেষ্ঠত্বের ব্যাপার একটা আর কি। তাহলে এখানে রাজা সুদাস কে ছিল না, ভারত ট্রাইবের রাজা, সেটা বোঝাই যাচ্ছে। সুদাসের সাথে অন্যান্য যে 10টা রাজার যুদ্ধ হয়েছিল তারা ডিফারেন্ট ট্রাইবের, এবং সেখানে রাজা সুদাস জয়লাভ করে। ঠিক আছে? এটাই 10 রাজার যুদ্ধ। এবং এই যুদ্ধগুলো মেনলি কি ওই উপজাতি বিদ্রোহ গোছের। ঠিক আছে? তাহলে মেন আমাকে পরীক্ষার পারপাসে কি মনে রাখতে হবে? পরীক্ষায় বলবে 10 রাজার যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল, সেটা মনে রাখতে হবে। এই 10 রাজার মধ্যে লিডার কে? সুদাস। সে কোন ট্রাইবের অন্তর্গত না, ভারত ট্রাইবের অন্তর্গত। ব্যাস, এখান থেকে 3টে কোয়েশ্চেন। ঠিক আছে? শুধু পড়লে হবে না, আমাকে কিন্তু পরীক্ষায় কি কোয়েশ্চেন আসে সেটা জানতে হবে। আমি পড়ে গেলাম 100 পাতা, ঠিক আছে, জানলাম না পরীক্ষায় কি কোয়েশ্চেন আসে, তাহলে দেখবো হয়ে গেছে, শেষ। পরীক্ষায় কি কোয়েশ্চেন আসে জানতে হবে। আচ্ছা, প্রত্যেকটা বেদের আবার উপবেদ আছে। এটা উপরে লেখা উচিত ছিল, যাই হোক উপরে কোনোভাবে মিসিং হয়ে গেছে বলে এটা নিচে লেখা হয়েছে বা পরে অ্যাড করা হয়েছিল। হ্যাঁ, প্রত্যেকটা বেদের আবার উপবেদ আছে। যেমন ঋগ্বেদের হচ্ছে আয়ুর্বেদ, এটা উপবেদ। সামবেদের ক্ষেত্রে গান্ধর্ব বেদ, যজুর্বেদের ক্ষেত্রে ধনুর্বেদ এবং অথর্ব বেদের ক্ষেত্রে শিল্পবেদ। প্রত্যেকটা বেদের আবার কি আছে? উপবেদ আছে। এগুলো কিন্তু মানে এসছে, শক্ত কোয়েশ্চেন হলে এগুলো কিন্তু আসবে। এগুলো তোমার অলরেডি ইউপিএসসি তে এসছে, এখনো ডাব্লিউবিসিএস এ দেয়নি। তাহলে যে কোনো দিন কপি করে দিতে পারে। আচ্ছা, এবার চলে আসি পুরাণ সম্পর্কে। পুরাণের কটা ভাগ বা কতগুলো পুরাণ আছে না, 18টা মহাপুরাণ আছে। ঠিক আছে? 18টা মহাপুরাণ আছে। তাহলে এই সংখ্যাগুলো নিয়ে কিন্তু আমরা পরে একটুখানি খেলবো। এই সংখ্যাগুলো মনে রাখতে হবে কিন্তু। এই 18 দিয়ে অনেক কটা জিনিস আছে, কি জানো? 18 হচ্ছে 18টা মহাপুরাণ আছে। ঠিক আছে? তারপরে হচ্ছে মহাভারতটা 18টা পর্বতে ভাগ করা আছে, 18 পর্বস। মহাভারতের যুদ্ধ 18 দিন ধরে চলেছিল। মহাভারতের যুদ্ধ 18 দিন ধরে চলেছিল, 1 নম্বর। মহাভারতের যে বইটা সেটা 18তে পর্বতে বিভক্ত। এই 18টা রয়েছে মহাপুরাণ।
তাহলে 18 দিয়ে তিনটে জিনিস। আচ্ছা, মহাপুরাণ কি সংক্রান্ত? মহাপুরাণে আমরা ইনফরমেশন পাই হরিয়াঙ্কা থেকে গুপ্ত ডাইনেস্টি, অর্থাৎ হর্ষঙ্ক থেকে গুপ্ত সাম্রাজ্যের এই যে ব্যাপার স্যাপারগুলো সেগুলো আমরা মহাপুরাণের মধ্যে পাই। পুরাণ, পুরাণ, পুরাণ ইংলিশে যদি উচ্চারণ করি তাহলে সেটা কি? পুরানা। বাংলায় পুরাণ আর ইংলিশে পুরানা। পুরানা, পুরানাকে একটুখানি যদি ভাবো, হিন্দিতে ওরা বলে, হ্যাঁ, পুরানা মানে ওল্ড, ঠিক আছে? তাহলে পুরানা লিটারারি মিন্স ওল্ড, এটা একটুখানি ভাবলেই পেয়ে যাবে। ইট কন্টেন্স দ্য সোশ্যালস এন্ড রিলিজিয়াস ভ্যালু অফ ব্রাহ্মণা। তাহলে এখানেও আবারও বলছি, এই সব কিছু আলোচনা কিন্তু হিন্দু ধর্মকে নিয়ে। It says about the emergence and development of Hindu religious practices. It says about the emergence and development of Hindu religious practices. যেমন সংস্কৃতে দুটো এপিক আছে, সেটা কি? মহাভারত এবং রামায়ণ, এটা জানি আমরা। মহাভারত রামায়ণ তো জানি, কিন্তু এবার দেখো প্রশ্ন কোন জায়গা থেকে আসবে। এই যে দেখো, মহাভারত এবং রামায়ণের মধ্যে মেইন তফাৎ যেটা, যে একে অন্যের সাথে রিলেটেড, কিন্তু রামায়ণে কিন্তু মহাভারতের যুদ্ধের কথা বলা। মানে যদি তুমি ক্যারেক্টার গুলো দেখো, সেখানে দেখবে অনেক ক্ষেত্রে ক্যারেক্টার ম্যাচ করে যাচ্ছে, ঠিক আছে? মহাভারতটা অনেকটা বড় রামায়ণের তুলনায়, তো মহাভারতের ক্যারেক্টার অবভিয়াসলি সেখানে অনেক বেশি থাকবে, রামায়ণে কম থাকবে, কিন্তু তাদের মধ্যে আবার মিল রয়েছে, ঠিক আছে? আচ্ছা, পরীক্ষায় কোন জায়গা থেকে প্রশ্ন আসে? দেখো এই পার্টটা কি না, মহাভারত সংস্কৃতে কে লিখেছে? বেদব্যাস। মহাভারত বাংলায় কে অনুবাদ করেছে? কাশিরাম দাস। রামায়ণ সংস্কৃতে কে লিখেছে? বাল্মীকি। রামায়ণ বাংলায় কে লিখেছে? কৃত্তিবাস ওঝা, ঠিক আছে? রামায়ণ ইজ শর্টার দেন মহাভারত, একটু আগেই বললাম। মহাভারত ইজ ডিভাইডেড ইনটু 18 পর্বস, এটাও একটু আগে বললাম। আচ্ছা, দ্য ওয়ার অফ মহাভারত কন্টিনিউড ফর 18 ডেজ ইন দাপর যুগ, অর্থাৎ মহাভারতের যুদ্ধ কোন কোন সময় হয়েছিল? দাপর, ঠিক আছে? দাপর যুগে হয়েছিল। মানে আমরা এই যদি যুগগুলোর কথা বলি, ঠিক আছে, তাহলে প্রত্যেক যুগেই কিন্তু একজন করে অবতার এর অবতীর্ণ হয়েছে, ঠিক আছে? একজন করে অবতার অবতীর্ণ হয়েছে। তেমনি দাপর যুগে কোন অবতার? দাপর যুগে আমরা কোন অবতারকে পাই? কৃষ্ণ। কৃষ্ণকে পাই, ঠিক আছে? তাহলে দাপর যুগে কৃষ্ণ অবতার। তাহলে সেই সময়, তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে মহাভারত যে যুদ্ধটা হয়েছিল সেটা কতদিন ধরে হয়েছিল, 1 নম্বর, বা সেটা কোন যুগে হয়েছিল। WBCS লাস্ট কিছু বছর ধরে আইএনএম কে ফোকাস করছে, ঠিক আছে? আইএনএম এর উপরই বেশি কোয়েশ্চেন দেয়, যার জন্য অনেকে হয়তো এটা না পড়েও রেহাই পেয়ে যায়, কিন্তু যদি কোনোদিন অ্যানশিয়েন্ট বা মিডিয়াভালটাকে ফোকাস করে তাহলে কিছু ছেলে মারা পড়ে যাবে, মানে কিছু ছেলে মেয়ে একদম মারা পড়ে যাবে। কারণ এটা ঠিক যে আইএনএম এর যখন আমরা পড়ি সেটা আমাদের বুঝতে অনেকটা সুবিধা হয় এবং মনে রাখতেও সুবিধা হয়, তুলনায় অ্যানশিয়েন্ট বা মিডিয়াভাল পার্ট কিন্তু মনে রাখা মুশকিল, কারণ সেখানে বেশ কিছু খটোমটো নাম আছে এবং ইয়ারের র্যান্ডমনেসটা অনেক বেশি। মানে যদি বলা হয় একটুখানি আমরা যদি দেখি তাহলে দেখবে ইয়ারের র্যান্ডমনেসটা অনেকটা বেশি, মানে এই বছর এই হয়েছিল, এই বছর এই হয়েছিল, প্রচুর কিছু মনে রাখতে হবে। তো যাই হোক, প্রত্যেকবার বিসিএস এ আইএনএম এর থেকে কোয়েশ্চেন দেয়, ছেলেরা উতরে যায়, কিন্তু যদি কোনোদিন অ্যানশিয়েন্ট বা মিডিয়াভালকে ফোকাস করে দেয় বিএসসি, তাহলে কিন্তু বিপদ আছে। তাই আমাদেরকে সবসময় যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে, অতএব এগুলো কেউ নেগলেক্ট করো না। এবং আমি বলছি ইন্টারভিউতেও কিন্তু এই কোয়েশ্চেন গুলো জিজ্ঞেস করে, ইন্টারভিউতেও, মানে এগুলো যেহেতু আমাদের পৌরাণিক সাহিত্য, এই সম্পর্কিত কোয়েশ্চেন কিন্তু ইন্টারভিউতেও জিজ্ঞেস করা হয়, ঠিক আছে? চলো এবার হচ্ছে একটু নাম্বার নিয়ে খেলা হবে, মানে আমরা অনেক কিছু নাম্বার পেয়েছি আজকে পড়তে পড়তে, সেগুলো নিয়ে একটু খেলা হবে। যেমন 10টা, 10 কিসে পেয়েছি? 10 কিসে পেয়েছি? 10টা ঋগ্বেদে 10টা মণ্ডল আছে। 10টা মন্ডল, নাম্বার অফ মন্ডলস ইন ঋগ্বেদ। 18 কিসে পেয়েছি? নাম্বার অফ পুরাণস। মহাভারত ডিভাইডেড ইনটু পর্বস। নাম্বার অফ ডেজ কন্টিনিউড দ্য ওয়ার অফ মহাভারত। মহাভারতের যুদ্ধ কতদিন ধরে চলেছে সেটা 18।
আচ্ছা, এই যে 20টা পেলাম সেটা কি পেলাম? 20টা ঋক, সাম, যজুর, অথর্ব। ঋক অথর্ব। ঋক, সাম, যজুর, অথর্ব মানে 1 2 3 4। তাহলে 1-এর 10টা ভাগ, 4-এর 20টা ভাগ, ঠিক আছে? ঋক, সাম, যজুর, অথর্ব, সেখানে 20টা খণ্ডে বিভক্ত। 108টা কি উপনিষদ। এই যে বললাম উপনিষদ, তার মধ্যে কতগুলো প্রমিনেন্ট বলো তাড়াতাড়ি? 13টা। একদম 13টা। 13টা। বাহ, ভেরি গুড। 108টার মধ্যে 13টা প্রমিনেন্ট, তার মধ্যে কিছু কিছু আমরা পড়েছি এবং সেখানে সব তো পড়িনি, জাস্ট ওই কিছু কিছু জিনিস সেগুলো আমরা পড়েছি। আচ্ছা, উপনিষদ কম্পাইল হয়েছিল কবে? উপনিষদ লেখা হয়েছিল কবে? সেটা হচ্ছে 600 BC, এটা বলা নেই উপরে। তো একটুখানি যদি আবারও বলছি, আচ্ছা সবাই বলো, রেডিও কার্বন ডেটিং অনুযায়ী হরপ্পা সভ্যতার ভাগটা কবে? 2350 থেকে 1700। 1750। 2350 থেকে 1750। 2350 না 2300 থেকে? 2300 থেকে 2300 থেকে 1750। 2300 থেকে 2300 থেকে 1750, সেটা মনে রেখে দেয়। 1750 কিন্তু আমরা যদি একটু রাফলি দেখি, এটা তো রেডিও কার্বন ডেটিং অনুযায়ী, আমরা যদি একটুখানি রাফলি দেখি তাহলে এই মোটামুটি এটাকে 1500 অব্দি টেনে দেয়, ঠিক আছে? মোটামুটি ওটাকে 1500 অব্দি টেনে দেয়। এবং 1500 থেকে 1000 যেটা বলে সেটা হচ্ছে আমার এই বৈদিক। বৈদিক যুগ বা বেদিক এজ, ঠিক আছে? আর 1000 থেকে 600, 1000 থেকে 600 যেটা, সেটা হচ্ছে তোমার লেটার বেদিক। মানে এটা আমরা রাফলি বলছি, কোনো সাইন্টিফিক ওয়ে নয়, মোটামুটি এটাকে ধরে নেওয়া হয়। 1500 থেকে স্টার্ট হচ্ছে, 1500 থেকে মানে বেদিক পিরিয়ডটা স্টার্ট হচ্ছে। তাহলে তাহলে আলটিমেটলি কি হলো, 1500 থেকে হলো 600 অব্দি। তার মধ্যে মাঝখানে ভাগ হলো 1000। 1500 থেকে 1000 হচ্ছে আমার বেদিক, 1000 থেকে 600 হচ্ছে লেটার বেদিক, এলভি এটা হলো। এবং এইখানে এই যে ইন্টার জাংশন পয়েন্ট গুলো রয়েছে, অর্থাৎ হাজারে কি বলেছিলাম আগের দিন, কি শুরু হয়েছিল, কিসের ব্যবহার হাজারে? আয়রন আয়রন। হাজারে লোহার ব্যবহার শুরু হয়েছিল। তারপরে হচ্ছে মহাভারতের যুদ্ধ হয়েছিল, দেখো এখানে উল্লেখ করা আছে। এই যে হাজারে কি হচ্ছে, হাজারে হচ্ছে ব্যাটেল অফ মহাভারত ইন দা ইয়ার, মহাভারতের যুদ্ধ হচ্ছে, বিগিনিং অফ দ্য ইউজ অফ আয়রন। এবং 600তে কি হচ্ছে, উপনিষদ কম্পাইল হচ্ছে। তাহলে এই যে জাংশন পয়েন্ট গুলো, 3টে জাংশন পয়েন্ট পেলাম, তার মধ্যে 2টো ইম্পর্টেন্ট হয়, ঠিক আছে? এগুলো মনে রাখতে হবে। আর 1028 তো আশা করি মনে আছে। এই 711 মনে আছে, নাম্বার অফ হিমস ইন অথর্ববেদা 711, আর 1000 হচ্ছে ঋগ্বেদ।